করেছি এই যে আমাদের জানতে চেয়েছিল এরকম, এটার আরএফএক নেম, এটার, এটার, তাই তো? তাহলে এইগুলো আরএফএক নেম যখন জানতে চেয়েছে তখন আমরা দেখো আমরা কি বলছি যে একটা কার্বন, তার সঙ্গে এখানে হাইড্রোজেন আছে, এখানে হাইড্রোজেন আছে, এখানে ডাবল বন্ডও আছে। তাহলে এটা তো অ্যাকচুয়ালি মিথানল, এইখানে মিথানল হয়ে গেছে, এটা এ হবে। হ্যাঁ, মিথানল। আর এটা দেখতে পাচ্ছ প্রোপানল, প্রোপানল 1 2 3, এটা অল ওইজ আছে। আর নর্মালি এটা প্রোপানল, টু পজিশনে নয়, তাহলে শুধু নর্মাল একদম প্রোপানল, এন প্রোপানল বলবো অথবা ডাইরেক্ট প্রোপানল বললে কোনো প্রবলেম নেই, ঠিক আছে? অথবা শুধু প্রোপানল বললে কোনো প্রবলেম নেই। এটা কি 1 2 3 4 পজিশন, তাহলে টু পজিশনে ইন আছে, তাহলে চারটে কার্বন, তাহলে বিউট টু পজিশনে ইন, এই সেই জন্য বলেছি বিউট মানে চারটে, তাহলে বিউট টু ইন, গল্প শেষ। এইবারে পরে বলেছে রাইট দ্য স্ট্রাকচারাল ফর্মুলা অফ টু আইসোমার অফ বিউটেন। তাহলে বিউটেন কি 1 2 3 4, একদম যদি যাদের একদম ফার্স্টের দিকেই প্রবলেম, চারটে কার্বন দিয়ে আমরা বিউটেন করি, যদি একসঙ্গে না লিখতে পারো এইভাবে লিখে নেবে, একদম কোনো প্রবলেম নেই, যথেষ্ট টাইম পাবে সেই টাইমের মধ্যে সুন্দর করে লিখবে। হ্যাঁ, এটার নাম হলো বিউটেন। ওকে, এবার এটার আইসোমার জানতে চেয়েছে, আইসোমার আমরা লিখতেই পারি 1 2 3, এই CH3টা এখানে ঝুলিয়ে দিলাম, তাহলে এইখানকার হাইড্রোজেনটা অবশ্যই কোথায় যাবে, এইখানে, মানে এই হাইড্রোজেনটা, দেখো এইটাকে আমরা যদি এইখানে নিয়ে নেই তাহলে এই হাইড্রোজেনটা অ্যাকচুয়ালি এইখানে যাবে, বা এই বন্ডটা এইখানে শিফট করলো, তাহলে এইখানে শিফট করলো, এই হাইড্রোজেনটা এখানে শিফট করলো, মানে এই হাইড্রোজেন, এখানে আরেকটা হাইড্রোজেন ছিল, এখানে একটা হাইড্রোজেন ছিল, আর এই মিথাইল গ্রুপটা তো একদম চলে গেছে এখানে, তারপরে এখানে একটা হাইড্রোজেন ছিল, আর এখানে এই, তাহলে এটা একটা স্ট্রাকচারাল আইসোমার হয়ে গেল। স্ট্রাকচারাল আইসোমার হলো, পজিশন আইসোমার হলো, পজিশনটা পাল্টে গেল, মেনলি আমরা স্ট্রাকচারাল আইসোমার বলি, এটাকে স্ট্রাকচার আলাদা। তাহলে এটা নর্মাল বিউটেন ছিল, এটা, এটা না, এটা কি নাম বলতে পারি, যেমন আইসো বিউটেন নাম দিয়েছি, সেটা তো বলতেই পারি, আর কি নাম দিতে পারি 1 2 3, অর্থাৎ 2 মিথাইল প্রোপেন, তাই না? এটা কি বলতে পারি 2 মিথাইল মিথাইল প্রোপেন, এটা বলতে পারি। অর্থাৎ বিউটেনের আইসোমার 2 মিথাইল প্রোপেন আমরা লিখতেই পারি। বুঝতে পেরেছো তো? না বুঝলেই বলবে। আচ্ছা, এটা অর্গানিক কেমিস্ট্রি, এরকম আমরা সাব টপিক করে লিখে দিয়েছি, প্রবলেম নেই, যে কোথা থেকে কোশ্চেনগুলো পড়েছে সেটা আইডেন্টিফাই করে চ্যাপ্টারটাকে আমরা ধরিয়ে দিয়েছি। তারপরে বলেছি যে স্টেট ওয়ান রিলেভেন্ট অবজারভেশন ফর ইচ অফ দ্য ফলোইং। কি কি নিচের কি কি অবজারভেশন আমাদের দেখতে বলছে, বলছে লেড নাইট্রেট সলিউশন ইজ ট্রিটেড উইথ সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে লেড নাইট্রেট, সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিচ্ছি। এখানে আমি ঝট করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড লিখেছি, কিন্তু এটা আনসার হবে কি, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড লিখতেই পারি, লিখতে পারি না, লিখতেই হবে। আমি এটা দিয়ে দেখিয়ে দিয়েছি যে এইরকমই রিয়াকশনটা হবে, এখানে তাহলে সোডিয়াম থাকবে, সোডিয়াম নাইট্রেট, ঠিক আছে? এটা হবে সোডিয়াম নাইট্রেট, আর এটা হবে লেড নাইট্রেট, লেড হাইড্রোক্সাইড, ঠিক আছে? আর এখানে সোডিয়াম হবে, যখন আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড হবে। কার প্রেসিপিটেশন হলো লেড হাইড্রোক্সাইড, এটা একটা হোয়াইট প্রেসিপিটেশন হয়, ঠিক আছে? হোয়াইট প্রেসিপিটেশন, লেড হাইড্রোক্সাইডে হোয়াইট প্রেসিপিটেশন। এই যে রিয়াকশনগুলো লেখার সঙ্গে সঙ্গে তাদের ব্যালেন্সড ইকুয়েশনটাকে তোমাদের কিন্তু গুরুত্ব দিতে হবে। লেডের ভ্যালেন্সি সাধারণত 2ই হয়, পিবি। হ্যাঁ, লেড নাইট্রেট যখন লিখছি পিবি NO3 হোল 2,
তো সাধারণত 2 বলে ধরে নিই আমরা, নর্মাল কম্পাউন্ড যতই সব 2 লেড 2 বলি, আবার কখনো কখনো যে PbO2 যেরকম PbO2, তাহলে এখানে লেডের অক্সিডেশন স্টেট +4 হতে পারে। +2 আর +4 মেনলি হয়, অক্সাইড হলে ওটা +4 হয়, আর বাদ বাকি সময় সবসময় আমরা দেখব লেডের অক্সিডেশন স্টেট +2 তে ঘুরছে। লেড সালফেট PbSO4, অত এটা +2, সালফেট -2, তাই না? অ্যান্ড লেড নাইট্রেট দিয়ে আমরা কি করতে পারি, লেডকে প্রেসিপিটেট ফেলতে পারি, লেড হাইড্রোক্সাইড হিসেবে প্রেসিপিটেট বলে হোয়াইট প্রেসিপিটেশন। এটা অ্যানালিটিক্যাল যে পোর্শনটা আছে তোমাদের, সেইখান থেকে কোশ্চেনটা পড়েছে। পরের কোশ্চেন কি করেছে, অ্যাট অ্যানোড when molten lead bromide মানে PbBr2 এটাকে মল্টেন কন্ডিশনে নিয়েছে, তার মানে জল নেই, ওয়াটার নেই এটার মধ্যে, এটাকে ইলেকট্রোলাইসিস করছি, ইলেকট্রোলাইজড ইউজিং গ্রাফাইট ইলেকট্রোড, তখন কি হবে, তার মানে আমরা তখন কি পাবো, দেখতে পাবো কি, দেখতে পেতে পারি, বা আমরা বলতে পারি ক্যাথোডে কি যাবে অ্যানোডে কি যাবে, অর্থাৎ ক্যাথোড অ্যানোড রিঅ্যাকশন আমাদের জানতে চাইতেই পারে। আমাদের এখানে জানতে চেয়েছে কি, চ্যাট অ্যানোডে কি হবে সেটা জানতে চেয়েছে। when molten lead bromide is electrolyzed using graphite electrodes, স্বাভাবিক কারণে এটা, অর্থাৎ পিবি তো 2+ ছিল, Br- ছিল, তাহলে এ যাবে ক্যাথোডে, এ যাবে অ্যানোডে, এটা অ্যানোড রিঅ্যাকশন। অ্যানোড রিঅ্যাকশনে ব্রোমিন যাবে, Br- মাইনাস ইলেকট্রন ইকুয়াল টু Br, তাহলে Br প্লাস Br ইকুয়াল টু Br2, তাই তো? তাহলে এটা অ্যানোড রিঅ্যাকশন, এটা মল্টেন কন্ডিশন। যদি এটা ওয়াটার নিতাম এটার মধ্যে, তাহলে অক্সিজেন উৎপন্ন হতো, কারণ সেখানে দু ধরনের নেগেটিভ আয়ন থাকতো। ওয়াটার নিলে একটা OH মাইনাস হতো আর একটা Br মাইনাস হতো, তার মধ্যে এটা ফার্স্ট হতো, কিসে ফার্স্ট হতো, অ্যানোডে যাওয়ার জন্য এ আগে দৌড়ে অ্যানোডে চলে যেত ব্রোমিনের আগে, ঠিক আছে? সেই কারণে ওখানে তখন অক্সিজেন ফর্ম হতো অ্যানোডে। তাহলে আমরা দেখলাম আনসারটা, শুধু দেখলাম কি, যে একটা ব্রাউন ফিউমস। কেন ব্রাউন ফিউমস বললাম, কারণ ব্রোমিন গ্যাস যদি হয় তাহলে ব্রোমিন গ্যাসের যে কালারটা সেটা হলো ব্রাউন, ওকে? এটা ব্রাউন গ্যাস বলি আমরা, ব্রাউন কালার হয়। আর একটা রেডিশ ব্রাউন গ্যাস হয়, সেটা কি, NO2, তাই তো? NO2 যদি হয় সেটা একটা রেডিশ ব্রাউন গ্যাস, অ্যান্ড ব্রোমিন ভেপার বা ব্রোমিন গ্যাস সেটাও একটা রেডিশ ব্রাউন গ্যাস বেরোয়। ওটাকে আবার ঠান্ডা করলে শুধু ব্রোমিন পাবো, শুধু ব্রোমিন আবার অনেকটা তোমার কি বলবো, গ্রিন কালারের হয়, স্লাইট মানে হালকা গ্রিন কালার, লাইট গ্রিন, ওকে? যখন ওটা লিকুইড কন্ডিশনে থাকে, ওটা গ্যাসিয়াস কন্ডিশনে গেলেই ওটা রেডিশ ব্রাউন হয়ে যায়। তাহলে আমাদের আনসারটা শুধু এইটুকু। এবারে lead nitrate solution is mixed with dilute hydrochloric acid, তাহলে ডাইলিউট হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে lead ক্লোরাইডের প্রেসিপিটেট পড়বে। lead ক্লোরাইড কিন্তু একটা প্রেসিপিটেট, lead হাইড্রোক্সাইড প্রেসিপিটেট, দুটোই হোয়াইট, lead হাইড্রোক্সাইড হোয়াইট, lead ক্লোরাইড অলসো হোয়াইট। অর্থাৎ lead নাইট্রেট যদি বলি, ধরো lead নাইট্রেট PbNO3 এটার মধ্যে যদি আমরা এটা ক্লিয়ার সলিউশন তৈরি হবে, জলের মধ্যে দিলে ক্লিয়ার সলিউশন তৈরি হবে। তাহলে এই সলিউশনের মধ্যে যদি আমরা একটুখানি HCl দিয়ে দেই, তাহলে lead ক্লোরাইডের প্রেসিপিটেট করে দেয়, এটা হোয়াইট প্রেসিপিটেট।
আমরা ডিটেক্ট করি ফার্স্ট ওই, তারপরে ওই যে প্রেসিপিটেটটা পড়লো সেটা যে লেড ক্লোরাইড সেটা কি করে বুঝবো, সেটার জন্য আমরা আবার আলাদা এক্সপেরিমেন্ট করি। তা আমাদের তো এখন ওই এক্সপেরিমেন্টের দরকার নেই, আমাদের কি পড়লো শুধু সেটুকু জানলে হবে। অর্থাৎ লেড ক্লোরাইডটা আমরা পেলাম যেটা একটা হোয়াইট কালার। ওকে, বেশ। পরের কোশ্চেন কি করছে, anhydrous calcium chloride is exposed to air for some time. anhydrous মানে যেটার মধ্যে জল নেই, তাহলে anhydrous ক্যালসিয়াম ক্লোরাইড এটা যে কোনো জায়গায় ফেলে রাখলে ও জল অ্যাবজর্ব করবে, ওয়াটার অ্যাবজর্ব করবে এন্ড তার মধ্যে ডিসলভ হয়ে যাবে। তার মানে ক্যালসিয়াম 2+ প্লাস Cl মাইনাস এন্ড ওয়াটার মিডিয়াম, এটা একটা সলিউশন হয়ে গেল। এটা সলিড ছিল, এখন ডিসলভ হয়ে গেছে ওয়াটারের মধ্যে, আর দেখা যাবে না ক্যালসিয়াম ক্লোরাইডটাকে। তাহলে anhydrous calcium chloride on exposure to atmosphere form a solution just, এবং ওটার মধ্যে ডিসলভ হয়ে যাবে। তুমি যদি বাড়িতে আমরা যে নুনটা খাই মানে কমন সল্ট, এই কমন সল্ট যেটা অ্যাকচুয়ালি সোডিয়াম ক্লোরাইড, দেখবে বর্ষার সিজনে যখন ময়েশ্চারটা এনভায়রনমেন্টে একটু বেশি থাকে সেই সময়টা দেখবে যে নুন যেটার মধ্যে রাখে, যে সল্টই হোক না কেন, তার মধ্যে ধীরে ধীরে একটু জল জমে যায়। ওটা যদি খেয়াল করে দেখবে, তা না করে ঢুকে যদি দেখো কখনো, তাহলে এটা কেন জল জমে যাচ্ছে, তার মানে ও ওয়াটারকে অ্যাবজর্ব করার পাওয়ার রাখে। কিন্তু কে রাখে এটাও মাথায় রাখতে হবে, যে তোমাকে কোশ্চেন করলে তুমি বলবে অবশ্যই যে সোডিয়াম ক্লোরাইড ওয়াটার অ্যাবজর্ব করে অ্যান্ড ওটার মধ্যে ডিসলভ হয়ে যায়, মানে Na প্লাস প্লাস Cl মাইনাস এটা ওয়াটারের মধ্যে ডিসোসিয়েট হয়ে ও একটা সলিউশন তৈরি করে ডিসলভ হয়ে যায়, এবং যে কন্টেনারে রাখা হবে সোডিয়াম ক্লোরাইডটা শুষ্ক বা ড্রাই সোডিয়াম ক্লোরাইডটাকে রাখার ফলেও ওটার মধ্যে কিছুটা জল জমে যায়। এটা কখন হয়, যখন ময়েশ্চারের পরিমাণ অ্যাটমসফিয়ারে বেশি হয়। কিন্তু এই সঙ্গে এটা মনে রাখতে হবে যে পিওর সোডিয়াম ক্লোরাইড কখনো ওয়াটার অ্যাবজর্ব করে না। তাহলে আমরা বাড়িতে যে সল্ট আমরা খাই, যে নুনটা নিচ্ছি আমরা, সেটা অ্যাকচুয়ালি পিওর নয়। কেন? ওই যে আমরা বলি না আয়োডিন যুক্ত লবণ, তাই না? তার মানে কি ফ্লোরাইড যুক্ত লবণ, আয়োডিন, ফ্লোরাইড, এইসব এর কিছু কম্পাউন্ড NaCl এর সঙ্গে থাকে। তার মানে আমরা যে নুনটা খাচ্ছি সেটা পিওর সোডিয়াম ক্লোরাইড নয়। যদি পিওর সোডিয়াম ক্লোরাইড হতো তাহলে তো ক্রিস্টাল, ও জল মানে ওয়াটার অ্যাবজর্ব করে না, এটা মাথায় রাখতে হবে। যদি ভবিষ্যতে কখনো জিজ্ঞেস করে কেউ, অবশ্যই আমরা দেখতে পাই যে বাড়িতে সোডিয়াম ক্লোরাইডের কন্টেনারে একটু জল ঢুকে যায় একাই, তখন আমরা বুঝতে পারি না কি করে হলো। কিন্তু এটা বুঝতে হবে যে সোডিয়াম ক্লোরাইড ওয়াটারকে অ্যাবজর্ব করে, কিন্তু কখন অ্যাবজর্ব করে, ইফ ইট ইজ ইমপিওর, অর্থাৎ ইমপিউরিটি যদি আমাদের সোডিয়াম ক্লোরাইডের মধ্যে থাকে তবেই ওয়াটারকে অ্যাবজর্ব করবে, আদারওয়াইজ কিন্তু ওয়াটার অ্যাবজর্ব করবে না। এটাও খেয়াল রাখবে। পিওর থাকলে করবে না? না, একদম না, লিখে রাখো, ঠিক আছে? অর্থাৎ পিওর সোডিয়াম ক্লোরাইড, যেমন তোমার কোশ্চেন করতে পারে কখনো, ঠিক আছে? কারণ কনসেপচুয়াল এটা, কারণ তোমরা দেখতে পাও হ্যাঁ সোডিয়াম ক্লোরাইডের মধ্যে জল জমছে, অথচ কিন্তু আনসারটা আমরা দেবো কি না, সোডিয়াম ক্লোরাইডটা ওয়াটার অ্যাবজর্ব করে না। কখন করে না? when it is in dry and pure, but impure sodium chloride always dissolve in moisture or absorbing moisture. ওকে, এটা আমাকে মাথায় রাখতে হবে। কিন্তু ক্যালসিয়াম ক্লোরাইড সেটা কিন্তু এক্সপোজার টু এয়ার ও কি করে ওয়াটার অ্যাবজর্ব করে না। এই জন্য আমরা
অনেক সময় দেখবে অনেক বাড়িতেও থাকে, কিন্তু অনেক ল্যাবরেটরিতে আমরা যেগুলো বলি ডেসিকেটার, ডেসিকেটার মানে হলো এরকম একটা কন্টেনার থাকলো, এইখানে একটা লেয়ার থাকলো, নিচে আমরা ক্যালসিয়াম ক্লোরাইড এরকম ঢুকে রেখেছি, এই জায়গাটা আমরা কিছু মেটেরিয়াল রেখে দিলাম, এবার এইটাকে আটকে রেখে দিলাম। তাতে কি হবে, মানে আমি যে মেটেরিয়ালটা রেখেছি সেটা যাতে ভিজে না যায়, সে যাতে ওয়াটারের মধ্যে ডিজলভ হয়ে না যায়, সে যাতে ড্রাই থাকে, সেই কারণে আমি কি করেছি, এইরকম একটা কন্টেনার নিয়েছি, যে কন্টেনারের মাঝখানটা একটা লেয়ার, সেই লেয়ারের উপরে আমরা মেটেরিয়াল রেখেছি, কিন্তু তার নিচে রেখে দিয়েছি ক্যালসিয়াম ক্লোরাইড, এখানে ফুটো ফুটো আছে। তাহলে কি হবে, যদি এই মেটেরিয়ালটা ওয়াটার অ্যাবজর্ব করে, সঙ্গে সঙ্গে ওয়াটারটা টেনে নেবে কে, ক্যালসিয়াম ক্লোরাইড, তাহলে এই মেটেরিয়ালটা সবসময় শুষ্ক থাকবে বা ড্রাই থাকবে। তাহলে এই ধরনের অ্যারেঞ্জমেন্টকে আমরা বলি ডেসিকেটার। আর এই ডেসিকেটার অনেকের বাড়িতেও থাকে। কেন থাকে, অনেক সময় অনেক জিনিসপত্র শুষ্ক রাখার জন্য, মানে যারা একটু হাই, মানে টাকা পয়সা প্রচুর আছে, তারা এইসব জিনিসপত্র, শৌখিন জিনিসপত্র রেখে দিল, এইটা ড্রাই রাখবো, ঠিক আছে রেখে দাও, আমাদের দরকার হয় না। ঠিক আছে, আমাদের দরকার হয় কোথায়, ল্যাবরেটরিতে, যে কোনো একটা কেমিক্যালস আমাদের শুষ্ক রাখতে হবে সবসময়, নাহলে ডিজলভ হয়ে গেলে অনেকটা ক্ষতি হয়ে যাবে। তখন আমরা এরকম ডেসিকেটারের মধ্যে রেখে আটকে রেখে দিই, নিচে ক্যালসিয়াম ক্লোরাইড আছে। বা তোমরা এইরকম জিনিসপত্র দেখেছো যে তোমরা যখন মোবাইলটা কেনো, সবাই মোবাইল কিনেছো, মোবাইলের বাক্স যখন খোলে, মোবাইলের বাক্সের মধ্যে ছোট্ট একটা এইরকম ছোট্ট একটা পাউচের মতো থাকে। কিসের পাউচ থাকে, দেখবে একটা ছোট্ট একটা, মানে ওই আমরা বড় বস্তা যেরকম হয় সেরকমই ছোট্ট একটা থলির মতো জিনিস থাকে, তার মধ্যে আবার একটু ঝাঁকি দিলে ঝুনঝুন ঝুনঝুন আওয়াজ হয়, দেখেছো কখনো? বা ল্যাপটপ যখন কেউ কেনে, তখন তার ওই প্যাকেটের মধ্যে, ল্যাপটপের মধ্যে হয়তো এত বড় জিনিস দু তিনটে থাকে, মোবাইলের মধ্যে ছোট্ট একটা থাকে। যে ইলেকট্রনিক জিনিসপত্র কেনার সময় এই জিনিসগুলো দেখবে একটা প্যাকেটের মধ্যে ছোট্ট করে ঢোকানো থাকে ওইগুলো। কেন? তার কারণটাই হলো এটা, যে আমাদের মোবাইলে যদি বাই চান্স কোনো ময়েশ্চার ঢুকে যায় তাহলে প্রবলেম হয়। তোমরা তো জানো যে তোমার মোবাইলটা যদি জলের মধ্যে ভিজে যায়, জলের মধ্যে ডুবে যায়, তাহলে সে আর ভালো হয় না, তাই না? সাধারণত হয় না। তাহলে এই যে মোবাইল যখন প্যাকিং করা হয় তখন এরকম ছোট্ট থলি দিয়ে দিয়ে দেওয়া হয়, ওটাকে বলা হয় সিলিকা জেল। তাহলে সিলিকা জেলের কাজটা কি, যদি মোবাইলের সংস্পর্শে কখনো 2-4 ড্রপ বা ময়েশ্চার ঢুকে পড়ে, ও সঙ্গে সঙ্গে ওটাকে অ্যাবজর্ব করে নেবে ওয়াটারটাকে, কারণ মোবাইলটা সবসময় শুষ্ক থাকবে। বোঝা গেছে? এইরকম ল্যাপটপ যখন কেনা হয় বা এরকম ইলেকট্রনিক্স জিনিসপত্র যখন কেনা হয় যেটা জলে নষ্ট হয়ে যাবে, সেই সব ব্যাগে এরকম সব সিলিকা জেলের প্যাকেটগুলো ঢোকানো থাকে ছোট ছোট করে, যাতে ওটার মধ্যে কখনো ময়েশ্চার বা কোনো একটা বৃষ্টির থেকে এক ড্রপ জল ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করছে, ও সঙ্গে সঙ্গে ওটাকে শুষে নেবে, অর্থাৎ অবজার্ভ করে নেবে, তাহলে এটা ড্রাই থাকবে। অর্থাৎ আমাদের এখানে কি কোশ্চেন ছিল আর আমরা কত কিছু বলে ফেললাম, তাই তো? তাহলে কোশ্চেন ছিল, anhydrous calcium chloride is exposed to air to some time, then anhydrous calcium chloride on exposure to atmosphere form a solution, অর্থাৎ ক্যালসিয়াম ক্লোরাইড dissolve in water। পরে কোশ্চেন বলছি, বেরিয়াম ক্লোরাইড solution is slowly added to sodium sulfate solution। বেরিয়াম ক্লোরাইড তার মানে কি, বেরিয়াম BaCl2, এটা জলের মধ্যে ডিজলভ হয়ে যায়, এটা কমপ্লিটলি ডিজলভ হয়, তাহলে এটা জলের মধ্যে কি ফর্ম করে, Ba2 প্লাস প্লাস Cl মাইনাস, এই তো। এবার এটার মধ্যে যদি আমরা সোডিয়াম সালফেট হোক, সালফিউরিক অ্যাসিড হোক, যা খুশি সালফেট হলেও সঙ্গে সঙ্গে এখান থেকে ধরো ডাইলুট সালফিউরিক অ্যাসিড হোক বা আমরা কি দিলাম সোডিয়াম সালফেট দিচ্ছি একটুখানি, সঙ্গে সঙ্গে কি হবে, বেরিয়াম সালফেট এটার একটা হোয়াইট প্রেসিপিটেশন পড়ে যাবে। অর্থাৎ এইভাবে আমরা বেরিয়ামটাকে সলিউশন থেকে আলাদাও করতে পারি, তাই না, বেরিয়াম সালফেট হিসাবে।
এখানে সালফিউরিক অ্যাসিড দিলেও হতো, তাতেও আমাদের একদম হোয়াইট প্রেসিপিটেট পুরো দিত, বেরিয়াম সালফেট, আর তৈরি হতো HCl, এখন তৈরি হবে H2SO4, তাই তো? বেরিয়াম ক্লোরাইড প্লাস সোডিয়াম সালফেট, তাহলে এখান থেকে কি হবে, সোডিয়াম ক্লোরাইড আর বেরিয়াম সালফেট প্রেসিপিটেট পড়ে গেল। খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের কি চেয়েছে, কি আনসার দেবো তাই, এই যে তাহলে কি, হোয়াইট পিপিটি অফ বেরিয়াম সালফেট ইজ ফর্ম, সলিউশন টার্নস টার্বিড, অর্থাৎ সঙ্গে সঙ্গে। স্যার আমি তোমার কোনো কথা শুনতে পাচ্ছি না, আমি লিভ করে জয়েন করছি আবার। সে কি গো, শুনতে পাচ্ছ না কেন, করো, জয়েন করো দাদা। আর সবাই শুনতে পাচ্ছ, বেদান্তিকা, ইয়ে, সমর্পণ? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার পাচ্ছি। আমাদের সমীহর কি হয়েছে জানি না স্যার, ও জানো? আমি জিজ্ঞাসা করলাম জয়েন করবি না, মেসেজটা দেখে রেখে দিয়েছে, কিছু রিপ্লাই দেয়নি। কি অবস্থা, হাঁপিয়ে গেছে নাকি পরীক্ষা দিয়ে, এক্সাম দিয়ে হাঁপিয়ে গেছে? কিন্তু এই সময়টা ভাইটাল, এই সময়টা যদি তোমরা ঠিকঠাক ইয়ে না করো, ওই যে এর আগের দিন ওদেরকে আমি একটা গল্প বলেছিলাম, ওই গল্প সবাই জানো যদিও, যে কচ্ছপ আর খরগোশের যে গল্প না, টার্টল আর, তো ওরা কি করেছিল একসঙ্গে, তোমার রান দিচ্ছিল তাই তো, সেখানে ফার্স্টে খরগোশ কি করেছিল, অনেকটা দৌড়েছিল, ও তো বেশ ভালো দৌড়াতে পারে তাই তো, আর কচ্ছপ সে কি আস্তে আস্তে যায়, কিন্তু খরগোশ কি করেছিল, ঘুমিয়ে পড়েছিল রাস্তায় তাই তো, অনেকটা দূর গিয়ে ও বেশ রেস্টে চলে গেছিল, কিন্তু আলটিমেটলি টার্টল কি করলো, ও আস্তে 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 ঠিক জায়গায় পৌঁছে গেল ওর আগে। তাহলে আমাদের এই পড়াশোনার ব্যাপারটা এরকম, যে একদম লাস্ট মুহূর্তে এসে যদি কেউ হাঁপিয়ে যায় বা যদি রেস্ট নেয়, তাহলে কিন্তু ওই গল্পটা মাথায় রাখতে হবে, কে জিতবে সেটা মাথায় রাখতে হবে, যে আমাদের কন্টিনিউয়াস পড়াশোনা, তো এই লার্নিং সিস্টেমটা আমাদের কন্টিনিউয়াস প্রসেস, আমরা ভুলে যাই অনেক জিনিস, সেটাকে রিকভার করতে হয় বারবার, আর যতবার বার সেটাকে রিকভার করবে তত ওটা ডাইজেস্ট হয় ভালো। বলি না, আমরা যখন একটা বাড়ি তৈরি করো তখন ভিতটাকে শক্ত করো, তাহলে ভিত শক্ত করতে গেলে কি করতে হয়, অনেকবার ওটাকে দেখবে ভিতটাকে বারবার জল দিচ্ছে, বারবার এটা দিচ্ছে, আবার ইয়ে করছে, অনেক কিছু হচ্ছে, তো এইগুলো চলছে। তাহলে এই জন্য আমরা এটা বলি আর কি, যে এই সময় এসে হাঁপিয়ে গেলে চলবে না, অনেকটা হয়েছে, এইবারে এইগুলোকে আমাদের ফিনিশিং দিতে হবে, ফিনিশ করতে গেলে আমাদের কিন্তু বেশ একটু কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে থেকে, একটা গাইডেন্সের মধ্যে থেকে আমাদেরকে ওভারকাম করতে হবে। 100% মার্ক যদি পেতে চাও তাহলে তো এগুলো করতেই হবে, তাই না? এখন হাঁপিয়ে যাবে না কিন্তু, এটা বলে রাখছি, অনেকটা দৌড়েছ, এবারে হাঁপিয়ে গেলে চলবে না। তো অনেকে ভাবে অনেক সময় যে আমরা অনেকটা পড়ে ফেলেছি, আমাকে আর কে পায়, কিন্তু লাস্ট ফিনিশিংয়ে সে গিয়ে দেখবে যে কিছু একটা মনে পড়ছে না, কিছু একটা ভুলে যাচ্ছে, মানে আমাকে কিন্তু কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে থাকতে হবে, এবং তাতে ডাইজেশনটা ভালো হবে, আমার একদম এক্সাম হলে গিয়ে সবকিছু মনে পড়বে। যাও, তারপরে কি বলছি আমরা বলছি গিভ এ রিজন ফর ইচ অফ দ্য ফলোইং, রিজন জানতে চেয়েছি। আয়নিক কম্পাউন্ড হ্যাভ এ হাই মেল্টিং পয়েন্ট, এই কারণটা তো আমরা অলরেডি বলি, যে দুটো আয়ন দিয়ে যখন কম্পাউন্ড ফর্ম হয়, মানে আয়নিক ক্রিস্টাল ফর্ম হয়, তখন তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন ইজ হাই, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন ইজ ভেরি ভেরি হাই, তাই তো? অর্থাৎ সেই কারণে আমরা বলছি ionic compounds have দেখো alternatively arranged cation then anion, cation then anion, এভাবে আমরা অ্যারেঞ্জ হয় to give closely packed structure and balanced the forces. A lot of energy is needed to break strong ionic bond, therefore ionic compounds are high melting point. আমি যখন দেখাচ্ছি দেখো, ধরো এটা সোডিয়াম, এটা ক্লোরিন, ঠিক আছে? তাহলে এইরকম কি হয় অ্যাকচুয়ালি, কম্পাউন্ড সোডিয়াম ক্লোরিন, সোডিয়াম ক্লোরিন, সোডিয়াম ক্লোরিন, ওকে, এরকম করে ওরা পরপর অ্যাটাচ হতে থাকবে, অর্থাৎ প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস,
এইভাবে আয়নগুলো পরপর যুক্ত হতে থাকে এবং 3 ডাইমেনশনে ফর্ম করে, 3 ডাইমেনশন স্ট্রাকচার ফর্ম করে। ধরো কিউবিক্যাল স্ট্রাকচার এরকম ফর্ম হলো, এখানে সোডিয়াম 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 সোডিয়াম, হ্যাঁ, সোডিয়াম সোডিয়াম সোডিয়াম, এর মাঝখানে ক্লোরিন 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 সোডিয়াম, এরকম করে সব কম্পাউন্ড মানে এক একটা স্ট্রাকচার ফর্ম করে, হ্যাঁ, এবং এক একটা স্ট্রাকচার বড় বড় স্ট্রাকচার ফর্ম করে। তাহলে তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন যদি হাই হয়, তাহলে এই ফোর্স অফ অ্যাট্রাকশনটাকে ব্রেক করে তবেই তো মেল্ট করবে, আগে বন্ডটাকে ভাঙতে হবে। অর্থাৎ কি বন্ড? এটা আয়নিক বন্ড। তাহলে সেই কথাটাই বলছি, আয়নিক কম্পাউন্ডস হ্যাভ অল্টারনেটিভলি অ্যারেঞ্জড ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন্স to give closely packed structure and balance the forces. A lot of energy is needed to break strong ionic bonds, and therefore ionic compounds are highly melting or melting point. পরে কি বলছি? Inert gases do not form ions. এটা আবার একটা ব্যাপার যে অলরেডি আমরা ইনার্ট গ্যাসকে আমরা দেখি, it's already stable. It contains 8 electron in its outermost shell, and only for helium it contains 2 electron, or it's fulfill duplet rule, and other inert gas or noble gas fulfill octet rule. কিন্তু আরেকটা ইনার্ট গ্যাস আছে যে কিনা হাফ ফিল্ড অরবিটাল ফ্ল্যাপ করে, যেমন নাইট্রোজেনকে আমরা ইনার্ট গ্যাস বলি। Other than noble gas, nitrogen is also inert gas. তাহলে নাইট্রোজেনের ইনার্ট গ্যাস বলার পেছনে কারণটা হলো নাইট্রোজেনের ট্রিপল বন্ড আছে, অর্থাৎ সেই জন্য হাই এনার্জি লাগে ট্রিপল বন্ডকে ব্রেক করার জন্য। তাহলে তারা সহজে ট্রিপল বন্ড ব্রেক করে আয়ন তৈরি করা কিন্তু চাপের আছে। এই জন্য আমরা বলছি inert gas do not form ions. So inert gas have stable completely filled orbital, and hence they do not lose or gain electron to form ions. And why nitrogen is also inert gas? Because nitrogen contains triple bond. To break this triple bond, high energy is required. For this reason, nitrogen molecule is also inert gas. এবার কি বলছি? বলছি ionization potential increases across a period from left to right. Left to right ionization potential increase করে, এই কারণটা কি জানতে চেয়েছি জাস্ট। from left to right কি কারণ? From left to right we know the number of proton or atomic number increases, and effective nuclear charge also increases. তাই না? এই কথাটা বলি আমরা, effective nuclear charge। তো effective nuclear charge এর কথাটা বলি আমরা, নিউক্লিয়ার চার্জ না বলে আমরা ইফেক্টিভ কথাটা ইউজ করি, দেখতে পেলে? তাহলে কথাটা ভালো করে বুঝে নিতে হবে যে আমরা ধরো ফ্লোরিন এর 9 হলো কি নিউক্লিয়ার চার্জ, বা আমরা বলতে পারি অ্যাটমিক নাম্বার, and this is also nuclear charge, কিন্তু এটা ইফেক্টিভ নয়। ইফেক্টিভ তার থেকে অবশ্যই একটুখানি কম হয়। তার কারণটাও তোমরা এখানেই বলে দিচ্ছি, দেখো একবার। এই যে এটা 1s অরবিটাল, তারপরে এটা 2s অরবিটাল, হ্যাঁ, বাস সেকেন্ড শেলে আমাদের 2s and 2p থাকে, তাহলে এখানে 8টা ইলেকট্রন। তাহলে এই যে শেলটা আছে, এই শেলে 2টো ইলেকট্রন আছে ফার্স্ট শেলে। তাহলে ফার্স্ট শেলে যখন 2টো ইলেকট্রন আছে, এই ফার্স্ট শেলের ইলেকট্রনটা তার পরের শেলের ইলেকট্রনটাকে কিছুটা হলে রিপেল করবে, কিন্তু এ অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে, কিন্তু এ ঘিরে রাখছে আবার এটাকে। মানে ব্যাপারটা কিরকম? নিউক্লিয়াসকে এরকম করে ইলেকট্রন এভাবে ঘিরে রেখেছে ফার্স্টটা, তাহলে এইখান থেকে অ্যাট্রাকশন ফোর্স বেরোতে পারছে না, মানে একে এই দুটো ইলেকট্রনকে বেশি অ্যাট্রাক্ট করছে। তাহলে এইখানকার ইলেকট্রনকে এ বেশি অ্যাট্রাকশন করতে পারছে না,
তাহলে 9 প্রোটন একে যতটা অ্যাট্রাক্ট করার কথা ছিল সেটা করতে পারছে না, তার কারণ কি? এখানকার ইলেকট্রন কি করছে? একে রিপেল করছে বলে। তার মানে 9 প্রোটন যতটা অ্যাট্রাকশন করার কথা, এই ইলেকট্রনকে ততটা অ্যাট্রাকশন করবে না, তার থেকে কম করবে। সেই জন্য আমরা ইফেক্টিভ কথাটা বলি, অর্থাৎ কিছুটা হলো কম হয় নিউক্লিয়ার চার্জটা, 9 এর থেকে একটু কম হবে। সেটা আমাদের পরে আমরা ক্যালকুলেট করব, সেটা ক্লাস 10-এ নয়। ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ক্যালকুলেট করতে হয় আমাদের। কিন্তু এখন কি? এখন from left to right in periodic table, atomic size decreases, smaller the size, more effective nuclear charge. Therefore, more energy is required to remove an electron from atom. Therefore, ionization potential increases. এবার দেখো পরেরটা কি বলছি। Alkali metals are good reducing agent, তাই না? Alkali metals are good reducing agent. কেন? কারণ alkali metal easily can lose an electron. তাহলে অন্যকে সহজে রিডিউস করতে পারে, কারণ নিজের অক্সিডাইজ হয়ে যাবে। অ্যালকালি মেটাল যদি ইজিলি লুজ করতে পারে, বিকজ অ্যালকালি মেটাল কন্টেন্স অনলি ওয়ান ইলেকট্রন ইন ইটস আউটারমোস্ট শেল and readily can lose the electron to form nearest noble gas electronic configuration. মানে যদি সোডিয়াম বলি, যদিও জানো এগুলো, আবার বলছি একবার। ধরো সোডিয়াম 11 ছিল, তাহলে আমরা এইভাবে বলতে পারি 1s2 2s2, তাই তো, 2p6 3s1 এভাবে বলতে পারি, অথবা বলতে পারি 2 তারপরে 8 আর তারপরে 1, এই তো। তাহলে এখান থেকে একটা ছেড়ে দিলেই এখানে টোটাল হচ্ছে 8 + 2 10, অর্থাৎ নিউনের কনফিগারেশন হবে। তাহলে নিয়ারেস্ট নোবেল গ্যাস কনফিগারেশন পাওয়ার জন্য আমরা কি দেখব? নিয়ারেস্ট নোবেল গ্যাস ইলেকট্রনিক কনফিগারেশন পাওয়ার জন্য আমাদের কিন্তু এরা সবসময় যথেষ্ট। অর্থাৎ আমরা সেই কারণেই আমরা এখানে বলছি, কি বলেছি, যে অ্যালকালি মেটালস আর গুড রিডিউসিং এজেন্ট। কারণ যারা ইলেকট্রন ডোনেট করতে পারে তারা রিডিউসিং এজেন্ট হয়, মানে অন্যকে ইলেকট্রন দিচ্ছে মানে অন্যজন রিডিউস হবে, সে কারণে এদেরকে রিডিউসিং এজেন্ট বলি। তাহলে অ্যালকালি মেটালস হ্যাভ লার্জ সাইজ and single electron in its valence shell. This electron can be easily lost, therefore alkali metals are good reducing agent or electron donor বলি। পরেরটা কি বলছি? Conductivity of dilute hydrochloric acid is greater than that of the acidic acid. এখানে গল্পটা কি বলবো? এখানে গল্পটা বলবো এই হাইড্রোক্লোরিক অ্যাসিড স্ট্রং অ্যাসিড, কমপ্লিটলি ডিসোসিয়েট হয়। অ্যাসিডিক অ্যাসিড ইজ এ উইক অ্যাসিড, কমপ্লিটলি ডিসোসিয়েট হয় না। তাহলে যে কমপ্লিট ডিসোসিয়েট হবে সেখানে নাম্বার অফ আয়ন ইনক্রিজ করবে। ধরো আমরা এরকম করতে পারি, বলি বোঝানোর জন্য বলছি, যে এখানে HCl তুমি 100 খানা HCl নিয়েছো, তাহলে আমি কটা আয়ন পাবো? 100 খানা H+ আয়ন পাবো প্লাস 100 খানা Cl- আয়ন পাবো। কিন্তু অ্যাসিডিক অ্যাসিড যখন নেব, এখানে যদি 100 খানা নাও, দেখা যাচ্ছে অনলি 5 খানা অ্যাসিডিক মানে অ্যাসিটেট আয়ন প্লাস 5 খানা H+ আয়ন আর 95 খানা আমাদের থেকে গেছে অ্যাসিডিক অ্যাসিড। তার মানে কি? এটা 5% ডিসোসিয়েট হয়েছে, মানে 5টা আয়ন ভেঙে গেছে। তার মানে আমার টোটাল নাম্বার অফ আয়ন কিন্তু ওই এটার মতো নয়, এটার মতো নয়, এখানে 100% ডিসোসিয়েশন। তাহলে অবশ্যই এটা কন্ডাক্ট্যান্স বেশি হবে বা কন্ডাক্টিভিটি বেশি হবে। এখানে নাম্বার অফ আয়ন বেশি, কন্ডাক্ট্যান্স বেশি, ওকে, আর কন্ডাক্টিভিটি বেশি। উইক অ্যাসিড 100% ডিসোসিয়েট হয় না, এই কথাটা মাথায় রাখতে হবে। সেই কারণে আমরা লিখেছি এখানে অ্যাসিটিক অ্যাসিড ইজ উইক ইলেকট্রোলাইট which dissociate partially, whereas HCl is strong electrolyte which dissociate completely. Therefore HCl is better conductor compared to acetic acid.
এই পরের কোশ্চেনটা করছি। এই কোশ্চেনটাই হয়ে আমরা আমাদের কেটে যাবে বোধহয়। হ্যাঁ, তারপরে আমরা আজকে সরস্বতী পুজোর মিটিং করব। হ্যাঁ, তোমরা সরস্বতী পুজোতে আসছো তো? আসবে, ঠিক আছে? এখানে পুজো হয়, অর্পণ তো আসে, অর্পণ তো কাছে থাকে, অসুবিধা নেই। হুম, এবার করোনা পুজো হবে, বুঝলে? সরস্বতী ঠাকুরের পাশে একটা করোনা ঠাকুর থাকবে। হ্যাঁ, দেখো এখানে কি বলছি, নেম দ্য গ্যাস দ্যাট ইজ প্রোডিউস ইন ইচ অফ দ্য ফলোইং। সালফার ইজ অক্সিডাইজড টু কনসেন্ট্রেট সাইট্রিক অ্যাসিড, ইট ইজ সালফার ডাইঅক্সাইড। Action of dilute hydrochloric acid on sodium sulfide, H2S, সালফাইড যেহেতু হাইড্রোজেন সালফাইড তৈরি হচ্ছে। Action of cold and dilute nitric acid on copper, nitrogen dioxide. At the anode during the electrolysis of acidified water, anode oxygen, or reaction of ethanol and sodium ethoxide, ঠিক আছে? সেখানে আর হাইড্রোজেন তৈরি হবে। তাহলে এখান থেকে কি রিঅ্যাকশন অফ ইথানল অ্যান্ড সোডিয়াম, তাহলে সোডিয়াম ইথোঅক্সাইড প্লাস হাইড্রোজেন তৈরি হবে। হাইড্রোজেনটা গ্যাস, তাই এইটা হলো আমাদের আনসার। এখন কেটে যাবে, ঠিক আছে? নেক্সট এতে আমরা এরকম করে দেখে নেব। আমি এইগুলো দিয়ে দেবো পরে, ঠিক আছে? বুঝতে পারলে? বেদান্তিকা, স্নেহা, সমর্পণ, হ্যাঁ স্যার। তোমরা এগুলো অর্পণ এগুলো পড়বে, সবগুলো চ্যাপ্টারই এবার পড়তে থাকো। যেখানে প্রবলেম হবে সঙ্গে সঙ্গে আমাকে ফার্স্টে জিজ্ঞেস করে নেবে। ক্লাসে ঢোকার সঙ্গে সঙ্গে যার যা প্রবলেম আমি সেগুলো অ্যান্সার করার পরে আমরা আবার এই কোশ্চেন অ্যান্সারগুলো নেব। ওকে, বোঝা গেছে? এটা মাথায় রাখো। ঠিক আছে। আর যারা যারা ঢোকেনি তাদেরকে জিজ্ঞেস করে নিও